নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আপনাদের অনুরোধেই আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথা সাহিত্যিক বাংলা সাহিত্যের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরিণীতা উপন্যাসটি পাঠ করে। বিগত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমি আপনাদের শুনিয়েছি পরিণীতা উপন্যাসে কিভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মধ্যবিত্ত বাঙালি সমাজের একটি সুন্দর কাহিনী ফুটিয়ে তুলেছেন তার লেখনের মাধ্যমে। যেখানে ললিতা তার মামার বাড়িতে মানুষ হয়েছে, কিন্তু মামার জমি বন্ধক যার কাছে ছিল সেই বাড়িতে অর্থাৎ সেই বাড়ির সন্তান শেখরের কাছে তার প্রায় যাতায়াত ছিল। শেখরের মাও তাকে যথেষ্ট ভালোই বাসত, কিন্তু মামা মামির সংসারে কাজ করা ছাড়াও ভাই বোনদের দেখাশোনা করাও তার দায়িত্ব ছিল। এহেন অবস্থায় শেখরের মাকেও সে যথেষ্টভাবে খুশি রাখত বিভিন্ন কাজকর্ম করে দিয়ে, এবং তিনিও সন্তান স্নেহেই তাকে পালন করতেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, একটা সময় ললিতা তাদের বাড়িরই একজন হয়ে উঠেছিল। ললিতা বুঝতেও পারেনি কখন সে আস্তে আস্তে সেই বাড়ির সকলের মনকে জয় করতে পেরেছিল। আজকে শুনুন দ্বিতীয় পর্ব। পরিণীতার দ্বিতীয় পর্ব শুরু করছি। আগের দিন যেখান থেকে শেষ হয়েছিল, ললিতা তার মামাতো বোন এবং আরও একজনের সঙ্গে বেড়াতে যাবার কথা বলেছিল, এবং সেখানে সেই কথা শুনে শেখর বোধহয় একটু রুষ্টই হয়েছিল। শেখরের রুষ্ট হওয়ার কারণ ছিল থিয়েটার দেখতে কারা কারা যাবে তার উপরে। যখন ললিতা জানিয়েছিল যে সে, তার বোন আন্নাকালী চারুবালা আর একজন যাবে, তার মামা অর্থাৎ আন্নাকালীর মামা, এটা শুনেই শেখর যেন কেমন একটা অপ্রস্তুত এবং রাগান্বিত হয়ে পড়ে। তখনই সে প্রশ্ন করে, হ্যাঁ, তার মামাটিকে? ললিতা বলিল, তার নাম গিরিনবাবু। 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এখানে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক তিনি। বাহ, নাম ধাম পেশা, এই যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তাতেই 4-5 দিন মাথার টিকিটা পর্যন্ত আমি দেখতে পাইনি। তাস খেলা হচ্ছিল খুব বোধ করি, তাই না? হঠাৎ শেখরের কথা যেরম বলছিল তার ধরন দেখিয়া ললিতা ভয় পাইয়া গেল। সে একটু একটু মনে মনে ভয় পাইতে শুরু করিল। সে মনেও করে নাই যে এরূপ একটি প্রশ্নর সম্মুখীন তাকে হইতে হইবে। সে চুপ করিয়া রহিল। শেখর বলিল, বলছি এ কদিন খুব কি তাস খেলা হচ্ছিল না? ললিতা ঢোক গিলিয়া মৃদুস্বরে বলিল, না, মানে চারু বললে যে তাই।
ও, চারু বললে? তা কি বললে? বলিয়া শেখর মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল, ও, একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে দেখছি। ঠিক আছে, যাও। ললিতা গেল না, সেখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। পাশের বাড়ির চারুবালা তাহার সমবয়সী এবং সই। তাহারা ব্রাহ্ম। শেখর ওই গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত। গিরিন ৫-৭ বৎসর পূর্বে কিছুদিনের জন্য একবার এদিকে আসিয়াছিল। এতদিন বাঁকিপুরে পড়িত। কলিকাতায় আসিবার প্রয়োজনও হয় নাই, আসেও নাই, তাই শেখর তাহাকে চিনিত না। ললিতা তথাপি দাঁড়াইয়া আছে দেখিয়া মিছে রাগ করে বলিয়া সে হঠাৎ বলিল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও। বলিয়া মুখের সম্মুখেই বই তুলিয়া ধরিল। মিনিট পাঁচেক চুপ করিয়া থাকার পর ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, যাব? বলছি, আমি কি যাব? হ্যাঁ, যেতেই তো বললুম। শেখরের ভাব দেখিয়া ললিতার থিয়াটা দেখিবার স্বাদ লোপ পাইল, কিন্তু তাহার না গেলেও যে নয়। কথা হইয়াছিল সে অর্ধেক খরচ দিবে এবং চারুর মামা অর্ধেক দিবে। চারুদের ওখানে সকলেই তাহার জন্য অধীর হইয়া অপেক্ষা করিতেছে এবং যত বিলম্ব হইতেছে তাহাদের ধৈর্যের বাঁধ ততটা ভাঙিয়া যাইবার উপক্রম। ইহা সে চোখের উপর দেখিতে পাইল, কিন্তু উপায় খুঁজিয়া পাইল না। অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তাহার ছিল না। আবার মিনিট ২-৩ নিঃশব্দে থাকিয়া কহিল, শুধু আজকের দিনটি যাব? শেখর বইটা এক পাশে ফেলিয়া দিয়া ধমকাইয়া উঠিল, বিরক্ত করো না তো, ভাল লাগে না আমার। যেতে ইচ্ছা হয় যাও, ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে। ললিতা চমকাইয়া উঠিল। শেখরের কাছে বকুনি খাওয়া তাহার নতুন নয়, অভ্যাস ছিল বটে, কিন্তু ২-৩ বৎসরের মধ্যে এরকম শোনে নাই। ওদিকে বন্ধুরা অপেক্ষা করিয়া আছে, সেও কাপড় পরিয়া প্রস্তুত হইয়াছে। ইতিমধ্যে টাকা আনিতে আসিয়া এই বিপত্তি ঘটিয়াছে। এখন তাহাদের কাছেই বা সে কি বলিবে? কোথাও যাওয়া আসা সম্বন্ধে আজ পর্যন্ত তাহার শেখরের তরফ থেকে কখনো কিচ্ছু বাধা আসে নাই। অবাধ স্বাধীনতা ছিল, সেই জোরেই সে একবারে কাপড় পরিয়া সাজিয়া তারপরে আসিয়াছিল। এখন শুধু যে সে স্বাধীনতায় এ রূঢ়ভাবে খর্ব হইয়াছে তাহাই নহে, যে জন্য হইলেও সে কারণটা যে কত বড় লজ্জার তাহাই আজ তাহার ১৩ বছর বয়সে প্রথম উপলব্ধি করিয়া সে মরমে মরিয়া গেল। অভিমানে চোখ অশ্রুপূর্ণ হইয়া সে আরও মিনিট পাঁচেক নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। নিজের ঘরে গিয়া ঝিকে দিয়া আন্নাকালীকে ডাকাইয়া আনিয়া তাহার হাতে ১০টা টাকা দিয়া কহিল, তোরা যা কালী, আমার বড় শরীর খারাপ করছে। সইকে বলগে যা, আমি যেতে পারবো না আজকে। কালী জিজ্ঞাসা করিল, কি অসুখ হয়েছে শেষদি? মাথা ধরেছে, গাটা না কেমন বমি বমি করছে, ভারী অসুখ হয়েছে জানিস, বলিয়া সে বিছানায় পাশ ফিরিয়া শুইল। তারপর চারু আসিয়া অনেক সাদাসাদি করিল, পীড়াপিড়ি করিল, মামিকে দিয়া সুপারিশ করাইল, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করাইতে পারিল না। আন্নাকালী হাতে ১০টা টাকা পাইয়া ছটফট করিতেছিল, পাছে এইসব হাঙ্গামায় পড়িয়া যাওয়াটা না বন্ধ হইয়া যায়। এই ভয়ে সে চারুকে আড়ালে ডাকিয়া টাকা দেখাইয়া বলিল, শেষ দিন অচুক করেছে তো কি হয়েছে, শেষ দিন না যায় না যাক।
আমাকে তো টাকা দিয়ে দিয়েছে, এই দেখো, চলো না আমরাই যাই। চারু বুঝিল আন্নাকালী বয়সে ছোট হইলেও বুদ্ধিতে কাহারও চেয়ে খাটো নয়। সে সম্মত হইয়া তাহাকে সঙ্গে করিয়া চলিয়া গেল। চারুবালার মা মনোরমা তাস খেলার চেয়ে প্রিয় বস্তু সংসারে বোধহয় আর কিছুই ছিল না। মনোরমা তাই প্রিয়ই হলো তাস খেলা, কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল দক্ষতা ততটা ছিল না। তাহার এই ত্রুটি শোধরাইয়া যাইত ললিতাকে পাইলে। সে খুব ভালো খেলিতে পারিত। মনোরমার মামাতো ভাই গিরীন্দ্র আসা পর্যন্ত এই কদিন সমস্ত দুপুরবেলা তাহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিতেছিল। গিরিন পুরুষ মানুষ, খেলে ভালো, সুতরাং তার বিপক্ষে বসিতে গেলে মনোরমার ললিতাকে চাই চাই। থিয়েটার দেখার পরের দিন যথাসময় ললিতা উপস্থিত হইল না দেখিয়া মনোরমা ঝিকে পাঠাইয়া দিলেন। ললিতা তখন একটা মোটা খাতায় একখানা ইংরাজি বই থেকে কি জানি বাংলা তর্জমা করিতেছিল। গেল না। তাহার সই আসিয়া কিছু করিতে পারিল না। তখন মনোরমা নিজে আসিয়া তাহার খাতাপত্র একদিকে টান মারাইয়া ফেলিয়া দিল। বলল, ওঠ নে, বড় হয়ে তোকে এত জজিয়তি আর করতে হবে না, বরং চল, তাস খেলতেই হবে এখন, চল চল। ললিতা মনে মনে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া কাঁদো কাঁদো স্বরে জানাইল, আজ তাহার কিছুতেই যাবার জো নেই, বরং কাল যাইবে। মনোরমা কিছুতেই শুনিলেন না। অবশেষে মামিকে জানাইয়া তুলিয়া লইয়া গেলেন। সুতরাং তাহাকে আজও গিয়া গিরিনের বিপক্ষে বসিয়া তাস খেলিতে হইল। কিন্তু খেলা জমিল না। এদিকে সে এতটুকু মন দিতে পারিতেছিল না। সমস্ত সময়টা আর হইয়া রহিল যেন কেমন, এবং বেলা না পড়িতেই উঠিয়া পড়িল। যাইবার সময় গিরিন বলিল, রাত্রে আপনি টাকা পাঠিয়ে দিলেন, কিন্তু গেলেন না কেন? কাল আবার যাই, চলুন একবার, যাবেন থিয়েটার দেখতে? ললিতা মাথা নাড়িয়া মৃদুকণ্ঠে বলিল, না না, আমার শরীরটা ভালো নেই, অসুখ করেছে। গিরিন হাসিয়া বলিল, এখন তো অসুখ সেরেছে, চলুন না, কালকে আবার যাই একবার। না না, কাল আমার সময় হবে না, বলিয়া ললিতা দ্রুতপদে প্রস্থান করিল। আজ শুধু যে শেখরের ভয়ে তাহার খেলায় মন লাগে নাই তাহা নয়, তাহার নিজেরও ভারী লজ্জা করিতেছিল। শেখরের বাটির মতোই এই বাটিতেও সে ছেলেবেলা হইতেই যাওয়া আসা করিতেছে, এবং ঘরের লোকের মতোই সকলের সম্মুখে বাহির হইয়াছে। তাই চারুর মামার সম্মুখেও বাহির হইতে কোনো বাধা নাই। প্রথম হইতেই তাহার কোনো দ্বিধাও ছিল না। কিন্তু আজ গিরিনের সম্মুখে বসিয়া সমস্ত খেলার সময়টা কেমন যেন আড়ষ্ট লাগিতেছিল। এই কয়েকদিনের পরিচয়ে গিরিন্দ্র তাকে একটু বিশেষভাবে যেন প্রীতির চোখে দেখিতেছে। পুরুষের প্রীতির চক্ষু যে এত বড় লজ্জার বস্তু তাহা সে ইতিপূর্বে কখনো কল্পনাও করতে পারে নাই। বাড়িতে একবার দেখা দিয়াই সে তাড়াতাড়ি ও বাড়িতে শেখরের ঘরে গিয়া ঢুকিল এবং একেবারে কাজে লাগিয়া গেল। ছেলেবেলা হইতেই এই ঘরের ছোটোখাটো কাজগুলি তাহাকেই করিতে হয়। বই প্রভৃতি গুছাইয়া তুলিয়া রাখা, টেবিল সাজাইয়া দেওয়া, দোয়াতে কলম ঝাড়িয়া মুছিয়া ঠিক করে দেওয়া, এই সমস্ত সে না করিলে আর কেই বা করিবে? 6-7 দিনের অবহেলায় অনেক কাজ জমিয়া গিয়াছিল। সেই সমস্ত ত্রুটি শেখরের ফিরিয়া আসিবার পূর্বেই নিঃশেষ করিয়া ফেলিয়া কোমর বাঁধিয়া সে কাজ করে লাগিয়া গেল। ললিতা সময় পাইলেই কাছে কাছে থাকিত
এবং সে নিজে কাহাকেও এইসব কাজ করিতে দিত না। 8 বছর বয়সে মা বাপ হারাইয়া মামার বাড়িতে প্রবেশ করিয়াছিল। তখন হইতে সে ছোট বোনটির মতো শেখরের আশেপাশে ঘুরিয়া তাহার কাছে লেখাপড়া শিখিয়া মানুষ হইতেছে। সে যে শেখরের বিশেষ স্নেহের পাত্রী তাহা সবাই জানিত, শুধু সেই স্নেহ যে এখন কোথায় উঠিয়াছে তাহাই কেহ জানিত না, ললিতাও নয়। শিশুকাল হইতেই শেখরের কাছে তাহাকে একইভাবে এত অপরিজস্ত আদর পাইতা সে বড় হইয়াছে, সে এখন ভাবিয়াই যেন কেমন চোখে জল আসিয়া যায়। এই অপর্যাপ্ত আদর পাইতে সবাই যখন তাকে দেখিয়াছিল তখন তার মনে খুব আনন্দ হইত। আজ পর্যন্ত তাহার কোনো আদরেই কাহার চোখে বিষদৃষ্টি বোধ হয় নাই, কিংবা কোনো ব্যবহারই কাহারও দৃষ্টি আকর্ষণ করে না বলিয়াই সে যে কোনো দিন বধূরূপে এই গৃহে প্রতিষ্ঠিত হইতে পারে সে সম্ভাবনাও কাহার মনে কখনো উদয় হয় নাই। ললিতার বাড়িতেও তা হয় নাই, ভুবনেশ্বরীর মনেও হয় নাই। ললিতা ভাবিয়া রাখিয়াছিল কাজ শেষ করিয়া শেখর আসিবার পূর্বেই চলিয়া যাইবে, কিন্তু অন্যমনস্ক ছিল বলিয়া ঘড়ির দিকে নজর হয় নাই। হঠাৎ দ্বারের বাইরে জুতোর মশমশ শব্দ শুনিয়া মুখ তুলিয়াই একপাশে সরিয়া দাঁড়াইল। শেখর ঘরে ঢুকিয়াই বলিল, এই যে, কাল তাহলে ফিরতে কত রাত হলো? ললিতা কোনো জবাব দিল না। শেখর একটা গদিয়াটা আরাম চৌকির ওপর হেলান দিয়ে শুইয়া পড়িয়া বলিল, তা বলছি ফেরা হলো কখন? 2 না 3টে? মুখে কথা নেই কেন? ললিতা তেমনি চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শেখর বিরক্ত হইয়া বলিল, নিজে যাও, মা ডাকছেন। ভুবনেশ্বরী ভাঁড়ারের সম্মুখে বসিয়া জল খাবার সাজাইতেছিলেন। ললিতা কাছে আসিয়া বলিল, ডাকছিলে মা? কই, ডাকিনি তো। এই বলিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়া বলিলেন, মুখখানা এমন শুকনো কেন ললিতে? কিছু খাসনি বুঝি এখনো? ললিতা ঘাড় নাড়িল। ভুবনেশ্বরী বলিলেন, আচ্ছা যা, তোর দাদাকে খাবারটা দিয়ে আয়, দিয়ে তারপর আমার কাছে আসবি কেমন? ললিতা খাবার হাতে করিয়া খানিক পরে উপরে আসিয়া দেখিল তখনও শেখর তেমনিভাবে চোখ বুজিয়া পড়িয়া আছে। অফিসের পোশাকও ছাড়ে নাই, হাত মুখও ধোয় নাই। কাছে আসিয়া আস্তে আস্তে বলিল, খাবার এনেছি। শেখর চাহিয়া দেখিল না, বলিল, ঠিক আছে, কোথাও রেখে দিয়ে যাও। ললিতা রাখিয়া দিল না, হাতে করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শেখর না চাহিয়াও বুঝিতেছিল ললিতা যায় নাই, দাঁড়াইয়া আছে। মিনিট 2-3 নিঃশব্দে থাকিয়া বলিল, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে ললিতা? আমার দেরি আছে, রেখে নিতে যাও। ললিতা চুপ করিয়া দাঁড়াইয়া মনে মনে রাগিতেছিল। মৃদুস্বরে বলিল, থাক দেরি, আমারও এখন নিচে কোনো কাজ নেই, এখানেই থাকব। শেখর চোখ চাহিয়া হাসিয়া বলিল, হো, এই যে বেশ কথা বেরিয়েছে না? নিচে কাজ না থাকে ও বাড়িতে চলে যাও, ওখানে তো আছে নাকি? তাও যদি না থাকে তার পরের বাড়িতে যাও, ওখানে আছে। বাড়ি তো তোমার একটা নয়, বুঝলা নাকি? হ্যাঁ, নয়ই তো, বলিয়া রাগ করিয়া ললিতা খাবারের থালাটা দুম করিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। শেখর চেঁচাইয়া ডাকিল, সন্ধ্যের পরে একবার এসো, বুঝলে, দরকার আছে। সে চুপ করিয়া
কোনো সাড়া দিল না। 100 বার আমি ওপর-নিচ করতে পারি না, ভালো লাগে না। কি? বলছি 100 বার আমি ওপর-নিচ করতে পারি নে, আমার পায়ে ব্যথা। নিচে আসিবা মাত্রই মা বলিলেন, দাদাকে তোর খাবার দিয়ে এত দেরি হলো আসতে? কেন রে, পান দিয়ে এলি নাকি রে? না না, তা যা পানটা দিয়ে আয়। না, আমার খিদে পেয়েছে মা, আমি আর পারি নে, আর কেউ যদি যায় তো যাক, দিয়ে আসুক। বলিয়াই ললিতা বসিয়া পড়িল। মা তাহার রুষ্ট মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, তুই তাহলে খেতে বস, আমি ঝিকে পাঠিয়ে দিচ্ছি। ললিতা প্রত্যুত্তর না করিয়া খাইতে বসিয়া গেল। সে থিয়েটার দেখিতে যায় নাই, তবুও শেখর তাহাকে বকিয়াছিল। এই রাগে সে 4-5 দিন শেখরকে দেখাও দেয় নাই, অথচ সে অফিসে চলিয়া গেলে দুপুরবেলা গিয়ে ঘরের কাজকর্ম সব করিয়া দেয়। শেখর নিজের ভুল বুঝিতে পারিয়া তাহাকে 2 দিন ডাকিয়া পাঠাইয়াও ছিল, তথাপি সে ঘরে আসে নাই। এ পাড়ায় একজন অতি বৃদ্ধ ভিক্ষুক মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত। তাহার উপর ললিতার বড় দয়া ছিল। আসলেই তাহাকে একটা করে টাকা দিত। টাকাটা হাতে দেয়া মাত্রই সে অপূর্বভাবে অসম্ভব ভালো ভালো আশীর্বাদ উচ্চারণ করিতে থাকিত এবং সেইগুলি শুনিতে অতিশয় ভালোবাসিত ললিতা। সে বলিত, ললিতা, পূর্বজন্মে তাহার আপনার মা ছিল, এবং সে সকলকেই উচ্চ কণ্ঠে এই কথা বলিত। বারবার সকলের সামনেই বলিত, আমার মা জননী কোথায় গো, আমার মা জননী। সন্তানের আহ্বানে আজ ললিতা কিছু বিব্রত হইয়া পড়িল। এখন শেখর ঘরে আছে, সে টাকা আনিতে যায় কি রূপে? এদিকে সে না গেলেও তো নয়। এদিক সেদিক চাহিয়া মামির কাছে গেল। মামি এইমাত্র ঝির সহিত বকাবকি করিয়া বিরক্ত মুখে রাঁধিতে বসিয়াছিলেন। তাহাকে কিছু না বলিয়া ললিতা চুপচাপ তার পাশে বসিল। ইতিপূর্বে ললিতা কখনো তাহাকে নিরাশ করে নাই। আজ শুধু হাতে ফিরাইয়া দিতে মন কেমন যেন করিতেছিল। ভিক্ষুকটি আবার ডাক দিল, কি গো, আমার মা জননী কোথায়? আন্নাকালী ছুটিয়া আসিয়া সংবাদ দিল, শেষদি, তোমার সেই ছেলে এসেছে, যাও। ললিতা বলিল, কালী, একটা কাজ কর না ভাই, আমার হাত তো জোড়া, তুই একটি বার ছুটে গিয়ে শেখরদার কাছ থেকে একটি টাকা নিয়ে আয় না, জানা। কালী ছুটিয়া চলিয়া গেল। খানিক পরে তেমনি ছুটিয়া আসিয়া ললিতার হাতে একটা টাকা দিয়া বলিল, এই নাও, ধরো। ললিতা জিজ্ঞাসা করিল, শেখরদা কিছু বললে রে? না না, কিচ্ছু না। আমাকে বললে চাপকানের পকেট থেকে টাকাটা নিয়ে যা, আর আমি নিয়ে চলে এলুম। আর কিছু বললে না? না, আর কিছু নয়, বলিয়া আন্নাকালী ঘাড় নাড়িয়া খেলা করিতে চলিয়া গেল। ললিতা ভিক্ষুককে বিদায় করিল, কিন্তু অন্য দিনের মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার আশীর্বাদ বাক্য আর শুনিল না। ভালোই লাগছিল না। এই কয়দিন তাহাদের আড্ডা পূর্ণ তেজে চলিতেছিল। আজ দুপুরবেলা ললিতা গেল না। মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া পড়িল। আজ সত্য সত্যই তাহার ভারী মন খারাপ হইয়া গিয়াছিল। বিকেলবেলা কালীকে কাছে ডাকিয়া বলিল, কালী, তুই পড়া হয়ে গেলে একবার শেখরদার কাছে ঘুরে আসতে পারিস না? কেন যাস না রে? কালী মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, যাই তো মাঝে মাঝে, কে বলল যাই না?
আমার কথা সে খর্দা কিছু জিজ্ঞাসা করে তোকে? করে না? না তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশু একবার করেছিল। তুমি দুপুরবেলা তাস খেলো কিনা জিজ্ঞাসা করছিল। ললিতা উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, তুই কি বললি? কালী বলিল, তুমি দুপুরবেলা চারুদিদিদের বাড়ি তাস খেলতে যাও, তাই বললুম। শেখরদা বললে, কে কে খেলে ওখানে? আমি বললুম, তুমি আর সই, অর্থাৎ সইমা, চারুদিদি আর তার মামা। সত্যি কথা বললাম। আচ্ছা, তুমি ভালো খেলো না, চারুদিদির মামা ভালো খেলে বলো তো? কে ভালো খেলে, তুমি না চারুদিদির মামা? সইমা বলে তুমি নাকি খুব ভালো খেলো। ললিতা সে কথার জবাব না দিয়ে হঠাৎ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, তুই অত কথা কেন বলেছিস? হ্যাঁ, কেন বলতে গেলি সেদিন? সব কথায় তোর বড্ড কথা বলা চাই জানিস, আর কোনোদিন তোকে আমি কিচ্ছু দেব না, দেখিস তুই, বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। কালী অবাক হইয়া গেল। তাহার আকস্মিক ভাব পরিবর্তনের হেতু সে কিছুই বুঝিল না। মনোরমার তাস খেলা দুদিন বন্ধ হইয়াছে। ললিতা আসে না। তাহাকে দেখিয়া অবধি গিরিন যে আকৃষ্ট হইতেছিল তাহা প্রথম হইতে মনোরমা সন্দেহ করিয়াছিল। তাহার সেই সন্দেহ আজ একটু সুদৃঢ় হইল। এই 2 দিন গিরিন কিরকম যেন একটা উৎসুক হইয়া অন্যমনস্কভাবে বসিয়াছিল। অপরাহ্নে বেড়াইতে যাইত না, যখন তখন বাড়ির ভিতর আসিয়া এঘর ওঘর করিত। আজ দুপুরবেলা আসিয়া বলিল, দিদি, বলছি দিদি। হ্যাঁ বল না, অত কিন্তু কিন্তু কেন? বলছি আজও খেলা হবে না? মনোরমা বলিলেন, কি করে হবে বল গিরিন, লোক কই? না হয় আয়, আমরা 3 জনেই খেলি। গিরিন নিরুৎসাহভাবে বলিল, 3 জনে কি খেলা হয় দিদি? ও বাড়ির ললিতাকে একবার ডাকতে পাঠাও না। না, সে আসবে না রে। গিরিন বিমর্ষ হইয়া জিজ্ঞাসা করিল, কেন আসবে না? ওদের বাড়িতে মানা করে দিয়েছে নাকি এখানে আসতে? মনোরমা ঘাড় নাড়িয়া বলিলেন, না না, ওর মামামি সেরকম মানুষই নন, ও নিজেই আসে না। গিরিন হঠাৎ খুশি হইয়া বলিল, তাহলে তুমি নিজে আজ একবার গেলেই তো পারো, দেখবে তিনি আসবেন। কথাটা বলিয়া ফেলিয়া সে নিজের মনেই ভারী অপ্রস্তুত হইয়া গেল। মনোরমা হাসিয়া ফেলিলেন, ও আচ্ছা, তাই তাই যাই তাহলে, বলিয়া চলিয়া গেলেন এবং খানিক পরে ললিতাকে ধরিয়া আনিয়া তাস পাড়িয়া বসিলেন। 2 দিন খেলা হয় নাই, আজ অল্প সময়ের মধ্যে বেশ জমিয়া গেল। ললিতা সেদিন জিতিয়াছিল। ঘণ্টা 2 পরে সহসা কালী আসিয়া দাঁড়াইয়া বলিল, শেষদি, শেখরদা ডাকছেন, জলদি চলো জলদি। ললিতার মুখ পাণ্ডুর হইয়া গেল। তাস দেওয়া বন্ধ করিয়া বলিল, শেখরদা অফিস যাননি আজকে? কি জানি, চলে এসেছেন বোধ হয়। ললিতা তাস রাখিয়া দিয়া মনোরমার মুখ পানে চাহিয়া কুণ্ঠিতভাবে বলিল, যাই সইমা আজকে। হ্যাঁ। মনোরমা তার হাত ধরিয়া বলিলেন, সে কি রে, আর 2 হাত দেখে যা না একবার। ললিতা ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইয়াল, বলিল, না সইমা, ইনি তাহলে বড় রাগ করবেন, বলিয়া দ্রুত পদে চলিয়া গেল। গিরিন প্রশ্ন করিল, শেখর দাদা আবার কে দিদি? মনোরমা বলিলেন, ওই যে সম্মুখের ওই ফটকলা বড় বাড়িটা। গিরিন ঘাড় নাড়িয়া বলিল, ও, ওই বাড়িটা? নবীনবাবু ওদের আত্মীয় বুঝি? মনোরমা মেয়ের মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আত্মীয় কেমন, ললিতাদের ওই ভিটেটুকু পর্যন্ত
ওই বুড়ো আত্মসাৎ করেছে, ওই ফিকিরেই আছে আর কি। আত্মীয়। গিরিন আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। মনোরমা তখন গল্প করিতে লাগিলেন। কেমন করিয়া গত বৎসর টাকার অভাবে গুরুচরণবাবু মেজ মেয়ের বিবাহ দিতে পারিতেছিলেন না, পরে অসম্ভব সুদে নবীন রায়ের থেকে টাকা ধার লইয়া বাড়িখানি বন্ধক রাখিয়াছেন। এ টাকা কোনোদিন শোধও হইবে না, অবশেষে বাড়িটা নবীন রায়ই গ্রহণ করিবেন। মনোরমা সমস্ত কথা বলিয়া পরিশেষে মন্তব্য প্রকাশ করিলেন, বুড়োর আন্তরিক ইচ্ছা ওই গুরুচরণবাবুর ভাঙা বাড়িটি ভাঙিয়া ফেলিয়া ওইখানে ছোট ছেলে শেখরের জন্য একটা বড় রকমের বাড়ি তৈরি করেন। দুই ছেলে দুটো আলাদা বাড়ি, মতলবটা মন্দ নয়। ইতিহাস শুনিয়া গিরিনের ক্লেশ বোধ হইতেছিল। জিজ্ঞাসা করিল, আচ্ছা দিদি, গুরুচরণবাবুর আরও তো মেয়ে রয়েছে, তাদেরই বা বিয়ে তিনি দেবেন কি করে? মনোরমা বলিলেন, নিজের তো আছেই, তাছাড়া ললিতা। আর বলিস না, ওর বাপ মা নেই, সমস্তটা ভারী তো এই গরিব মানুষটার ওপর। বড় হয়ে উঠছে আস্তে আস্তে, এই কয়েক বছরের মধ্যে বিয়ে না দিলেই তো নয়। ওদের সমাজে এইভাবে যদি মেয়ের বিয়ে না হয়ে থাকে, বুঝতে পারছিস, ওদের সাহায্যেরও তো কেউ নেই, জাত দিয়ে সবাই পড়ে আছে। আমার কেমন যেন লাগে গিরিন, বুঝলি? যাক গে বাবা, আমরা বেশ আছি, কি বল গিরিন? গিরিন চুপ করিয়া রহিল। তিনি বলিতে লাগিলেন, সেদিন ললিতার কথা নিয়েই তো ওর মামি আমার কাছে কেঁদে ফেললে। কি করে যে কি হবে কিছুই স্থির নেই। ওর ভাবনা নিয়েই তো গুরুচরণবাবুর বিভিন্নভাবে মনে এত কষ্ট, শরীরও মাঝে মাঝে সায় দেয় না, পেটে অন্ন জল যায় না। হ্যাঁ গিরিন, মুঙ্গেরে তোদের কোনো বন্ধু বান্ধব এমন আছে রে, যে শুধু মেয়ে রেখে বিয়ে করবে? বল না, এমন মেয়ে কিন্তু সচরাচর পাওয়া যায় না। গিরিন বিষণ্ণভাবে মৃদু হাসিয়া বলিল, বন্ধু বান্ধব কোথায় পাবো দিদি বলো? তবে টাকা দিয়ে আমি সাহায্য করতে পারি। গিরিনের পিতা ডাক্তারি করিয়া অনেক টাকা বিষয় সম্পত্তি রাখিয়া গিয়েছেন, সে সমস্তই মালিক এখন গিরিন। মনোরমা বললেন, টাকা তুই ধার দিবি? ধার? ধার আর কি দেব দিদি? ইচ্ছা হয় উনি শোধ দেবেন, না হয় নাই দেবেন। মনোরমা বিস্মিত হইলেন, বলিলেন, তাহলে তো টাকা দিয়ে লাভ কি? ওরা আমাদের আত্মীয় নয়, সমাজের লোকও নয়, আমরা ব্রাহ্ম। এমনি করে কে কাকে টাকা দেয় বলতো? গিরিন তাহার বোনের মুখের পানে চাহিয়া হাসিতে লাগিল। তারপরে কহিল, আমরা তো সমাজের লোক নই, ঠিক আছে, তা নয় নাই হলাম, কিন্তু আমরা বাঙালি তো। ওর একান্ত অভাব আর আমার কাছে বিস্তর রয়েছে। তুমি একবার বলে দেখো না দিদি, উনি যদি নিতে রাজি হন, আমি দিতে পারি। ললিতা তাদেরও তো কেউ নয়, আমাদেরও কেউ নয়। তাহলে তার বিয়ের সমস্ত খরচ না হয় আমিই দেব। তাহা শুনিয়া মনোরমা বিশেষ সন্তুষ্ট হইলেন বলে মনে হইল না। কেন মনোরমা সন্তুষ্ট হল না? তার ভাইয়ের বিয়ে কি তাহলে
ঠিক হইয়া গিয়াছিল? তার ভাই কেনই বা এত টাকা শুধু শুধু ধার দিতে চাইছিল ললিতার মামাকে? জানতে গেলে কিন্তু অবশ্যই শুনতে হবে এর পরবর্তী পর্ব। আজ দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি তাদের কাছে আমার অনুরোধ, একটা সাবস্ক্রাইব করে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি পরবর্তী পর্ব। আজ তাহলে এইটুকুই।